দেখো পরের কোয়েশ্চেনে আমরা চলে যাব। বার্থ ইন ইন্ডিয়া হ্যাজ টু বি রেজিস্টার্ড উইদিন dash of its occurrence. Option A 21 days, option B 7 days, option C 1 month and option D 14 days. নিয়ম অনুযায়ী যেটা আমাদের সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম আছে, সিআরএস সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম, তার অনুযায়ী বার্থ হোক বা ডেথ হোক বোথ তোমার 21 দিনের মধ্যে তোমার রেজিস্টার করতে হবে, যাতে বার্থ সার্টিফিকেট পাওয়া যায় বা ডেথ সার্টিফিকেট পাওয়া যায়। কিন্তু যারা না তোমার যারা এনআরআই, যারা ইন্ডিয়ার অ্যাব্রোডে থাকে, তাদের জন্য উইদিন 90 ডেজে তোমার করা যেতে পারে, ঠিক আছে, উইদিন 90 ডেজ, দ্যাট শুড বি লেস দ্যান 90 ডেজ বা 90 ডেজের মধ্যে। তাহলে আমাদের রাইট আনসার কি, বার্থ ইন ইন্ডিয়া হ্যাজ টু বি রেজিস্টার্ড উইদিন 21 ডেজ, ঠিক আছে। আচ্ছা, চলে যাবো আমরা পরবর্তী কোয়েশ্চেনে। হোয়াট ইজ দ্য এক্সপ্যানশন অফ গ্রেস ইন ইন্টারডিসিপ্লিনারি প্রাইমারি কেয়ার মডেল? গ্রেস মানে কি, এটার ফুল ফর্ম কি? প্রাইমারি কেয়ার মডেলে এটা ইউজুয়ালি জিরিয়াট্রিক্সের জন্য ইউজ করা হয়। গ্রেস মানে কি? জি মানে তোমার জিরিয়াট্রিক, আর মানে তোমার রিসোর্স ফর, এ মানে অ্যাসেসমেন্ট, সি মানে কেয়ার অফ, ই মানে এল্ডারলি, ঠিক আছে। তাহলে আমাদের অপশানে কি দেখো, জিরিয়াট্রিক রিসোর্সেস ফর দ্য অ্যাসেসমেন্ট অ্যান্ড কেয়ার অফ এল্ডারলি। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এটার গোল কী ছিল? যাতে অপটিমাল হেলথ মানে যারা জিরিয়াট্রিক এজ গ্রুপ তারা যেন ফাংশনালি ঠিক থাকে এবং তারা যেন অপটিমাল হেলথে থাকে, তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং নর্মাল ভালো থাকার জন্য যেরকম শারীরিক অবস্থা দরকার সেটা যেন থাকে। আর কি, যারা তোমার হেলথ কেয়ার ইউজগুলো তারা করতে পারে। তাছাড়া তোমার লং টার্ম হসপিটালাইজেশন যেন কমে এবং তোমার এক্সপেন্ডিচার, হেলথ রিলেটেড যে এক্সপেন্ডিচার যেগুলো হয় সেগুলোও যেন তোমার তাদের কমে। তাই তোমার এই মডেলটা তৈরি করা হয়েছিল। এটা প্রাইমারি হেলথ কেয়ার মডেল ফর দ্য জিরিয়াট্রিক্স, ঠিক আছে, আশা করি বোঝা গেছে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 22 দেখো আছে, ESI Act 1948 covers all establishment where option A 20 to more people are working, option B 50 or more people are working, option C 40 or more people are working and option D minimum 100 people are working. দেখো ESI Act 1948 এ এস্টাবলিশ হয়েছিল, এখানেই পেয়েছো। এটা কেন তৈরি হয়েছিল ESI Act? যাতে সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স দেওয়া যায় যারা তোমার ওয়ার্কার ক্যাটাগরির লোকজন আছে তাদেরকে, ঠিক আছে, যারা ফ্যাক্টরিজের মধ্যে কাজ করছে তাদের। ইউজুয়ালি 20 or more পিপল যদি কোনো ফ্যাক্টরিতে একটা কাজ করে তখনই তারা ESI অ্যাক্টের আওতায় পড়ে। তাহলে অপশন এ হলো তোমার রাইট আনসার এখানে, ঠিক আছে। ESI অ্যাক্ট আশা করি বোঝা গেছে। ESI এর ফুল ফর্ম কি? এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স অ্যাক্ট, ঠিক আছে। আচ্ছা, চলে যাবো আমরা পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 23, campaign Gobi FFF has been promoted by UNICEF. What does FFF stands for in Gobi FF? আচ্ছা, গোবি মানে কি? গোবি এটা ইউজুয়ালি আগে গোবি ছিল, এখন গোবি এফ হয়েছে। গোবি মানে কি? গ্রোথ চার্ট দেখা হবে বাচ্চাদের। ইউনিসেফ তোমার এটা তৈরি করেছে, তাহলে গ্রোথ চার্ট বাচ্চাদের দেখা হবে। তাছাড়া তোমার হবে ওরাল রিহাইড্রেশন দেওয়া হবে। ব্রেস্ট ফিডিং যেন মাস্ট। তাছাড়া তোমার ইমিউনাইজেশন যেন বাচ্চাদের করানো হয়, এটা আগে ছিল। এখন তোমার গোবি এফএফে কি আছে? এফ মানে তোমার ফিমেল এডুকেশন করাতে হবে, ফ্যামিলি প্ল্যানিং বা ফ্যামিলি স্পেসিং করাতে হবে, ফ্যামিলি স্পেসিং, ঠিক আছে, যে দুটো বাচ্চার মধ্যে 3 ইয়ার্সের যে গ্যাপটা সেটা যেন হয়। এবং তোমার ফুড সাপ্লিমেন্টেশন, যেগুলো ফর্টিফাইড আয়রন সাপ্লিমেন্টেড ফুড বা ফুড সাপ্লিমেন্টেশন সেগুলো দিতে হবে। তাহলে আমাদের রাইট আনসার কি দেখো, এফএফএফ কি আছে? ফিমেল এডুকেশন, ফ্যামিলি স্পেসিং অ্যান্ড ফুড এডুকেশন না ফুড সাপ্লিমেন্টেশন। ফিমেল এডুকেশন ইজ রাইট, family spacing, it's not family education, and food supplementation is right answer. তাহলে দেখো অপশন সিতে আছে ফ্যামিলি এডুকেশন, ফ্যামিলি স্পেসিং অ্যান্ড ফুড সাপ্লিমেন্টেশন। তাহলে এই তিনটে আমাদের দেওয়া হয়েছে গোবি এফএফে, তাহলে অপশন সি ইজ কারেক্ট আনসার। ফ্যামিলি এডুকেশন এখানে নয়, ফুড এডুকেশন এখানে নট কারেক্ট, আর এখানে ফিমেল স্পেসিং নয়। তাহলে অপশন সিতে দেখো সবকটা টার্ম ঠিক আছে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। চলে যাবো আমরা পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 24, ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রাম ওয়াজ লঞ্চড ইন। ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রাম কবে লঞ্চ হয়েছিল? এটা তোমার ইনিশিয়ালি 1987-এ লঞ্চ হয়েছিল। আমরা একবার দেখে নিই এনএসিপি তোমার 1 কখন লঞ্চ হয়েছিল। তো এনএসিপি তোমার লঞ্চ হয়েছিল 1987-এ। ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রাম 1 1992-তে, ফেজ 1 হয়েছিল 1992-তে। এনএসিপি ফেজ 2 হয়েছিল তোমার 1999-এ। এনএসিপি ফেজ 3 হয়েছিল তোমার 2007-এ
এনএসিপি ফেজ 4 হয়েছিল 2014-এ। তারপর আমাদের ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্ল্যানিং আছে, যেটা হয় 2017 to 2024, এবং ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রাম ফেজ 5 তোমার হয় 2021 থেকে 2026 অবধি। ঠিক আছে, তাহলে এখন আমাদের ফেজ 5 চলছে, এনএসিপি ফেজ 5 2021 থেকে 2026। এর মধ্যে তোমার কয়েকটা গোলস আমরা পড়ে নেব। এর মেন তোমার ইন্ডিয়াতে অ্যাকর্ডিং টু এনএসসিপি উইদিন 2030 আমাদের মাথায় রাখতে হবে 95% অফ দ্য পেশেন্ট যাদের এইচআইভি আছে দে শুড বি ডায়াগনোসড। ঠিক আছে, এই যে ডায়াগনোসিসের মধ্যে গ্রেটার দ্যান 95% যারা তোমার ডায়াগনোস, তার মধ্যে এরা যেন গ্রেটার দ্যান 95% দে শুড বি অন ট্রিটমেন্ট, তারা যেন ট্রিটমেন্ট পাচ্ছে এবং নিচ্ছে। এবং যারা এই ট্রিটমেন্ট নিচ্ছে তাদের মধ্যে এই যে 95%-এর মানুষদের মধ্যে যেন দের ইজ এ রিডাকশন ইন ভাইরাল লোড। তাহলে কি আমাদের এইডস যে হচ্ছে সেটা তারা যেন একটা কোয়ালিটি লাইফ মেনটেন করতে পারে, এবং এইডস হওয়ার থেকে যেন টাইম লাগে আর কি, ভাইরাল লোডটা যেন কম না হয়, মানে ভাইরাল লোডটা যেন কমে যায়, এইচআইভির ভাইরাল লোডটা যেন কমে, তাতে তারা কোয়ালিটি লাইফ মেনটেন করতে পারে। আচ্ছা, অ্যাকর্ডিং টু তোমার WHO এই যে 95 দ্যাট শুড বি মেনটেন উইদিন 2025 ছিল, এটা WHO অ্যাকর্ডিং। আর এনএসসিপিতে আমাদের গোল হলো 95 উইদিন 2030-তে অ্যাচিভ করতে হবে। এনএসসিপি ফেজ 5-এর আন্ডারে কী কী গোল আছে? এনএসসিপি ফেজ 5-এর আন্ডারে গোলগুলো কী কী, সেটা হলো তোমার একটা হলো রিডিউস অ্যানুয়াল বা নিউ এইচআইভি ইনফেকশন বাই, যাতে নিউ ইনফেকশন না হয়, রিডিউস অ্যানুয়াল বা নিউ ইনফেকশন মানে ইনসিডেন্স রেটটা কমাতে হবে, ইনফেকশন বাই 80%। তাছাড়া কী করতে হবে? এইডস রিলেটেড মর্টালিটি আমাকে রিডিউস করতে হবে 80%। ঠিক আছে, এইডসের কারণে মৃত্যু যেন কমে। তাছাড়া তোমার ভার্টিক্যাল ট্রান্সমিশন, যে মায়েদের তোমার এইচআইভি আছে তাদের থ্রু দিয়ে বাচ্চাদের যেন না হয়, সেটা যেন আমরা এলিমিনেট করতে পারি, ভার্টিক্যাল ট্রান্সমিশন অফ এইচআইভি অ্যান্ড সিফিলিস। তাছাড়া আমাদের কি আছে? প্রমোট ক্লিনিক্যাল অ্যাক্সেস টু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস, তোমার তার জন্য যেন ট্রিটমেন্ট পায় সেটা আমাদের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, তার সার্ভিস যেন পায়, প্রমোট ক্লিনিক্যাল অ্যাক্সেস টু এসটিআই সার্ভিসেস বা আরটিআই সার্ভিসেস। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি আছে আমাদের? আরেকটা গোল আছে এলিমিনেশন অফ এইচআইভি অ্যান্ড এইডস, যে স্টিগমা আছে বা ডিসক্রিমিনেট করে যে এইচআইভি আছে বলে তাকে আমি ছোবো না, সেটা যেন না হয়। ইউজুয়ালি এইচআইভি কী করে তোমার স্প্রেড হয়? থ্রু ব্লাড বা তোমার সেক্সুয়াল কন্ট্যাক্ট, তাই তো? ম্যাক্সিমাম তোমার সেক্সুয়াল কন্ট্যাক্ট অ্যান্ড দেন তোমার ব্লাড মানে যদি ব্লাডের থ্রু দিয়ে তোমার ট্রান্সমিট হয় সেক্ষেত্রে এন্ড ভার্টিক্যাল ট্রান্সমিশন। তাহলে এলিমিনেট এই যে ট্রমা বা স্টিগমাটা আছে সেই স্টিগমাটা যেন তোমার রিমুভ করা যায়, এগুলো তোমার গোলস অফ এনএসিপি ফেজ 5। ঠিক আছে, আচ্ছা, আমি অলরেডি 95 বললাম। তাছাড়া স্পেসিফিক অবজেক্টিভ আছে, স্পেসিফিক অবজেক্টিভগুলো একবার দেখে নেব। স্পেসিফিক অবজেক্টিভ কী কী? তোমার এই যা বললাম সেটাই 95% পিপল যারা তোমার রিস্ক অফ অ্যাকোয়ারিং এইচআইভি আছে তাদেরকে তোমার কম্প্রিহেন্সিভ প্রিভেনশন করার জন্য ট্রিটমেন্ট দেবে। এই যে বলছি না, পিপল দোজ হু আর মোস্ট অ্যাট রিস্ক অফ অ্যাকোয়ারিং এইচআইভি, মোস্ট অ্যাট রিস্ক অফ মানে কি? যারা আইভি ড্রাগ ইউজার্স তাদের হতে পারে, যারা ট্রাক ড্রাইভার্স হতে পারে তাদের হতে পারে, বা যে মায়েদের তোমার এইচআইভি আছে তাদের থেকে বাচ্চাদের ট্রান্সমিশন হতে পারে। ঠিক আছে, 95% পিপল যাদের হওয়ার চান্সেস ম্যাক্সিমাম আছে তাদের কম্প্রিহেন্সিভ প্রিভেনশন করার যে নিয়মগুলো হয় সেগুলো বলা হবে এবং চেষ্টা করা হবে যেন না হয়, তাহলে তারা এইচআইভি স্ক্রিনিং যেন করে যাতে প্রিভেন্ট হয়, বা এইচআইভি যদি হয়ে আছে বা এইচআইভি পজিটিভ যদি হয় তাহলে যেন তারা ট্রিটমেন্ট পায়, গভর্নমেন্ট যে ফ্রিতে ট্রিটমেন্টটা দেয় সেটা যেন নেয়। আচ্ছা, তাছাড়া কি আরেকটা আমি যেরকম বললাম 95% পিপল যারা অ্যাট রিস্ক আছে তাদেরকে আমি কম্প্রিহেন্সিভ তাদের আমি কম্প্রিহেন্সিভ প্রিভেনশন দেবো। তাছাড়া 95% যেটা আমি বললাম অলরেডি, 95% যারা তোমার ডায়াগনসড এইচআইভি পজিটিভ তারা তাদের স্টেটাস জানবে, 95% যারা অলরেডি নো দেয়ার স্টেটাস দে শুড আন্ডারগো ট্রিটমেন্ট, এবং 95% যারা ট্রিটেড হচ্ছে তাদের মধ্যে 95% যেন তাদের ভাইরাল লোড ডিক্রিজ হয়। ঠিক আছে, সেটা যেন হয়। তাছাড়া কি, যারা তোমার 95% অফ দ্য প্রেগনেন্ট ওয়েমেন যারা বা ব্রেস্ট ফিডিং ওয়েমেন যারা তোমার এইচআইভির সাথে থাকছে তাদের যেন যে ভাইরাল লোডটা হয় সেটা যেন সাপ্রেসড হয়, সেটা যেন কমে যায়, যে মেডিকেশনস দেওয়া হয় সেগুলো যেন তারা নেয়। আচ্ছা, তাছাড়া কি তোমার
আর যেন আমরা ভার্টিক্যাল ট্রান্সমিশন অফ এইচআইভিটাকে আমরা কমাতে পারি, যেরকম নেভিরাপিন দেওয়া হয় বাচ্চাদের, তাহলে সেগুলো যেন আমরা কমাতে পারি। তাছাড়া লেস দ্যান 10% অফ দ্য পেশেন্ট লিভিং উইথ এইচআইভি, তাদের যেন তোমার স্টিগমা আর তোমার এই যে কী বলে ডিসক্রিমিনেশন, এগুলো যেন ফেস করতে না হয়। তাহলে রিডিউস দ্য স্টিগমা, এই লেস দ্যান 10% মানুষ যেন স্টিগমা আর নিয়ে যেন না বাঁচে, স্টিগমা অ্যান্ড ডিসক্রিমিনেশন নিয়ে যেন না বাঁচে। তাছাড়া তোমার এসটিআই আর আরটিআই এর তোমার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের জন্য কি করেছে, যাতে এগুলো আমি আগের যেগুলো বললাম এগুলো তোমার স্পেসিফিক অবজেক্টিভস টুয়ার্ডস, যাতে যারা পেশেন্টস লিভিং উইথ এইচআইভি বা এইডস আছে তাদের জন্য, এবং যারা আরটিআই বা এসটিআই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের জন্য কি আমাদের অবজেক্টিভ, ইউনিভার্সাল অ্যাক্সেস টু কোয়ালিটি এসটিআই আর আরটিআই সার্ভিস টু দ্য পিপল দোজ হু আর অ্যাট রিস্ক বা তোমার ভালনারেবল পপুলেশন, তাহলে তারা যেন ইউনিভার্সাল অ্যাক্সেস করতে পারে টু দ্য কোয়ালিটি সার্ভিসেস। এই যে এনএসিপি যে তোমার কিটস করলো, আমি আগের একটা ক্লাসে বলেছিলাম যে এনএসিপি যে কিটস, ডিফারেন্ট কালার্স অফ কিটস আছে, ডিফারেন্ট এসটিআই বা আরটিআই এর কারণে কালার কোডিং আছে, সেগুলো ভালো করে পড়বে, সেগুলো ফ্রিতে তোমার দেওয়া হয়। যদি কারো রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশন বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস হয়, সেক্ষেত্রে তারা যেন সে ট্রিটমেন্টটা নেয়, এবং যারা অ্যাট রিস্ক তাদেরও প্রোফাইল্যাক্টিক ট্রিটমেন্ট যেন দেওয়া হয়, এবং যারা ভালনারেবল পপুলেশন তাদেরকেও যেন দেওয়া হয়। আর তাছাড়া কি ভার্টিক্যাল ট্রান্সমিশন অফ সিফিলিসটাকে আমরা যেন এলিমিনেট করতে পারি, ঠিক আছে, ভার্টিক্যাল ট্রান্সমিশন অফ সিফিলিস, ঠিক আছে। এই কটাই তোমার মেন, এখন এগুলো এনএসিপি 5 এর আন্ডারে, এনএসিপি ফেজ 5 এর আন্ডারে স্পেসিফিক অবজেক্টিভ। আর লাস্ট কোয়েশ্চেনে দেখো, আমি ফ্যামিলি প্ল্যানিং নিয়ে ডিটেলসে পরের ক্লাসে বলবো, এখন শুধু এই কোয়েশ্চেনটার আনসার করার চেষ্টা করো। দ্য স্কোপ অফ ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসেস ইনক্লুড অ্যাডভাইস অন স্টেরিলিটি, হ্যাঁ ফ্যামিলি প্ল্যানিংয়ের আন্ডারে আমাদের টিউবেক্টমি অ্যান্ড ভ্যাসেক্টমি দুটোর ব্যাপারেই আমাদের বলা হয়, এবং চেষ্টা করা হয় যদি তাদের ফ্যামিলি অ্যাটেন হয়ে গেছে, মানে দুটো বাচ্চা যদি হয়ে গেছে, তাহলে মাদের এডুকেশন বা অ্যাওয়ারনেস দেওয়া হয় ফর টিউবেক্টমি। যদিও ভ্যাসেক্টমি ইজ মাচ মোর চিপার দ্যান টিউবেক্টমি, বাট ইন্ডিয়াতে দেখা গেছে টিউবেক্টমি মানুষজন করে, বাট ভ্যাসেক্টমি করে না। ভ্যাসেক্টমি তোমার ইজ মোর সেফার অ্যান্ড অলসো চিপার দ্যান টিউবেক্টমি, তাই অ্যাডভাইস অন স্টেরিলিটি তোমার ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসেস দেয়। দ্য প্রপার স্পেসিং অ্যান্ড লিমিটেশন অফ বার্থ, হ্যাঁ প্রপার স্পেসিং, যেমন দুটো বাচ্চার মধ্যে 3 ইয়ার্সের একটা গ্যাপ যেন থাকে, যাতে মাদারও ক্যান রিভাইভ, অ্যান্ড বাচ্চার মধ্যে যেন সিবলিং রাইভালরি বা কোনো অসুবিধা যেন না হয়। মেন কথা ফিজিওলজিক্যালি যেন মাদার ঠিক থাকতে পারে, তাই জন্য ওই স্পেসিংটা দেওয়া দরকার। আর তোমার লিমিটেশন অফ বার্থ, হ্যাঁ এই যে হাম দো হামারে দো বলে যে প্রবচনটা আছে, যে দুটো বাচ্চা কাপলের যেন হয়, তার বেশি যেন না হয়, সেটা তাহলে লিমিটেশন অফ বার্থের মধ্যে পড়ছে। এখন তোমার নতুন অনুযায়ী তোমার ওয়ান চাইল্ড ইজ মোর এটা বেরিয়েছে, বাট এখনও 2 ইজ পারমিসেবল, তাহলে লিমিটেশন অফ বার্থের ব্যাপারেও ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসেস বলে। এডুকেশন অ্যান্ড পেরেন্টহুড, হ্যাঁ সেটাও বলে যে এক্সেসিভ বাচ্চা হলে সব বাচ্চাকে সেরকম লক্ষ্য করা হবে না, তাহলে লিমিটেড বাচ্চা হলে তাদের ভরণ পোষণের দায়িত্বটা মানে যে খরচা সেটাও কম হবে, তাই এডুকেশন অ্যান্ড পেরেন্টহুডও তোমার ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসেস দেয়। তাহলে আমাদের কি হলো, অল অফ দ্য অ্যাবাভ ইজ দ্য কারেক্ট, মানে এই তিনটে